গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। যমুনা 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 এমনি অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী আশরাফ উদাস। ৮০ দশকে গ্রাম বাংলা মাতানো এই সঙ্গীতশিল্পী মুগ্ধতা ছড়িয়েছেন শত শত গানে। এখনও মানুষের মুখে মুখে ফিরে তার জনপ্রিয় গানগুলি। কেমন আছেন ফিতার ক্যাসেটের সুপারস্টার আশরাফ উদাস? চলুন জেনে নেই এই জনপ্রিয় শিল্পীর জানা অজানা নানা কথা। আমার জন্ম বরিশাল ডিস্ট্রিক্ট, মহেশপুর গ্রাম, বাকেরগঞ্জ থানা, এবং 1958 সালে। আমার ছোটোবেলা থেকেই গান। হাতে খড়িটা হয়েছে আমি যখন খুলনায় সিটি কলেজে পড়াশোনা করি তখন থেকে। আমার প্রথম হাতে খড়ি ওস্তাদ শামসুদ্দিন সাহেব খুলনার, এবং পরবর্তী সময় ওস্তাদ রণজিৎ দেবনাথ, উনি ইন্ডিয়া থেকে আসছেন, ওনার কাছে আমি তালিম নেই। পরিবারে আমার বাবার সাপোর্ট ছিল, বাকি তেমন কারো ছিল না। আমি যখন খুলনা বেতারে প্রথম পাশ করি তখন এই গানটা দিয়ে আমি শুরু করছিলাম। মন তোরে পারলাম না বুঝাইতে রে, হায়রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, হায়রে তুই সে আমার মন। আসলে অনেকের গানই করেছি, কিন্তু বেশিরভাগ দেখা যায় আমি নিজেই গান করতাম, নিজেই সঙ্গীত পরিচালনা করতাম, নিজেই সুর করতাম, এইভাবেই বেশি গান হয়েছে আর কি। আসলে আমার ছোটো বোন ছিল হাসিনা চৌধুরী, মারা গেছে, উনিও শিল্পী। তার প্রচেষ্টাটা বেশি ছিল, তার উৎসাহ পেয়েই মোটামুটি আমি গান শুরু করি। এবং পরবর্তীকালে জনাব হাসান মতিউর রহমান সাহেব, বিশিষ্ট গীতিকার, সুরকার, ওনাকে পাই। ম্যাক্সিমাম গান আমার ওনার লেখা সুরে আমার করা। আমি মেয়েদের ভিতরে দিলরুবা খানের কণ্ঠটা ভালো লাগতো, গায়কিটা, আর পুরুষের ভিতরে মুজিব পরদেশির গায়কিটা ভালো লাগতো। আর তার আগে হইল আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, এরা। আসলে কিছু কিছু জিনিস আছে গড গিফটেড, আবার কিছু আছে যেমন ঘষা মাজা করে। তো গড গিফটেড যে কণ্ঠগুলো, সেগুলো তো আলাদা একটা ব্যাপার, আল্লাহর অশেষ কৃপা। আর সাধনা করে যারা মানে শিল্পী হয়, এখন তো বর্তমানে সাধনার পর্যায়ে অনেকেই নেই বর্তমান সময়, কারণ হারমোনিয়ামের যে চর্চাটা সেটাই তো উঠে গেছে আস্তে আস্তে। এখন তো মাইক্রোফোন শিল্পী সব। সমস্যাটা এইখানে, এই জন্য শিল্পীরা ঝরে যায়, বেশি দিন টিকে থাকতে পারে না। আমি একদিন চর্চা না করলে পরের দিন গান গাইতে সাহস পাই না। জনপ্রিয় অনেক গানই আছে, বাট তার ভিতরে একটি গান, বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলে রে, বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে, বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে। আশ্বিন মাইশা গানের ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠি রে, বন্ধু একটা চিঠির উত্তর দিলা না রে, বন্ধু আইবার চাইয়া তুমি আইলা না রে। আসলে এরা হলো কি ইউটিউব শিল্পী আর কি। ইউটিউব থেকে একটা গান শুনলো, মুখস্থ করলো, সাথে সাথে গাইলো, স্টেজে গিয়ে গাচ্ছে, এই তো। এটা তো হারমোনিয়ামে ছিল না,
স্কেল কি সেটাই তো বোঝে না। গান হলো গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে কেড়ে নিতে হবে। এখন যদি গুরু ছাড়া গান কেউ শিখতে যায় তা সেটা তো হবে না। এখন আমি ক্লাসিক্যাল চর্চা করলাম না, আমি শুধু গানই শিখলাম, গানই করলাম, তো সেই গান তো সমাদৃত হবে না। ভালো গান গাইতে গেলে অবশ্যই তাকে রেয়াজ করতে হবে। আমি একদিন চর্চা না করলে পরের দিন গান গাইতে সাহস পাই না। আমরা যখন গান করেছি আপনি দেখবেন গানের ভিতরে একটা গল্প আছে এবং ছন্দের যে মিল, অন্ত মিল এবং সুর সব কিছু মিলিয়ে একটা ব্যাপার ছিল। আর এখনকার আপনি গান শুনবেন, ছন্দের কোনো ঠিক নেই, এখন শুনবেন একটু পরে আপনার মনে থাকবে না, তো সে গানটা আপনি মনে রাখবেন কী করে? বাস্তব কথা বললাম। আর যে গানের মতো গান হয়, এখনও যদি সেটা হয় অবশ্যই মানুষ সেটা গ্রহণ করবে, আমার বিশ্বাস। হারমোনিয়াম তবলায় গান করছে একটা মন্দিরে, তারপরে আপনার বেহালা, দোতারা, তারপরে তবলা, ঢোল এগুলো দিয়ে করছি, তারপরে আসলাম মডার্নে, সেটাও করলাম। মিউজিক কোনো ফ্যাক্টর না, মিউজিক যাই হোক না কেন, মেইন হচ্ছে আপনার গানের কথা এবং সুর। এই দুটো যদি মর্মস্পর্শী হয় তাহলেই কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করবে। আমি মনে করি আমি নাচবো না, আমি নাচাবো। সেটা কি দিয়ে? আমার গান দিয়ে। যদি আমি সেটাই না পারি আর আমি যদি বলি আপনারা তালি দেন না কেন, এটা তো হয় না। তাহলে বুঝতে হবে যে আমার দুর্বলতা আছে, আমার অক্ষমতা আছে। প্রকৃত শিল্পী যারা, তারা কখনোই স্টেজ উঠে বলবে না আপনারা তালি দেন বা এটা করেন, কিছুই বলবে না। তারা আপন মনে গান গেয়ে যাবে, পাবলিকের ভালো লাগবে, বলবে আহ চমৎকার, বাস এটুকুই তার প্রাপ্য। তারপর তালি দেবে, শব্দ করবে, এটা তার পাওনা। কিন্তু ওখানে যোগ্যতার একটা ব্যাপার আছে। কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই বলবেন যে তালি দেন না কেন, কী হলো, এই যে এই শব্দগুলো, এগুলো খুব খারাপ লাগে শুনতে। আজকাল যে ফিউশনের নামে যে লালন গীতিগুলো করা হচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না এবং অনেকেই হয়তো মেনে নিতে পারবে না। কারণ লালন তো অন্য জিনিস, তার গানের একটা সুর আছে, ছন্দ আছে, তার গানের একটা ভাব আছে, একটা তাল আছে। আর সেটাকে যদি মডার্নাইজ করতে গিয়ে, মানে ফিউশন করতে গিয়ে যদি সেটার অস্তিত্বই হারায় যায়, তাহলে গান থাকলো কোথায়, তাহলে লালন থাকলো কোথায়? এটা হলো আমার কথা। লালন গীতি যা আছে সেইটাই থাকবে, সেইভাবেই করা উচিত, সেইভাবেই মানুষ গ্রহণ করছে, এখনও করে। কে বলে পাগল সে যেন কোথায়, রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। মনকে আমার যত চাই যে বুঝাইতে, মোহন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। জনপ্রিয় গান পাগল মন, এটা গীতিকার আহমেদ কায়সার, সুরকার আশরাফ উদাস। তো কপিরাইটও হয়েছে এবং পাগল মন ছবিতেও নাম গিয়েছে এবং গানও হয়েছে, কাজে এটা নিয়ে বিতর্কের কিছু নাই। দাবিটা হলো এইটাই যে শিল্পীদের একটা মান্থলি যেরকম মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, এরকম যদি শিল্পীদের একটা ভাতা দেওয়া হয় তাহলে শিল্পীরা অন্তত গান গাইতে পারত, দুশ্চিন্তা দূর হতো, নিশ্চিন্ত মনে, প্রফুল্ল মনে তারা গান করতে পারত। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো গান শুনবেন, বাংলা গান শুনবেন, শুদ্ধ ভাষার গান শুনবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আমি ভালো কিছু গান উপহার দিতে পারি এবং মৃত্যুর আগেও যেন আমি গান গাইতে পারি।